প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি জিটিভি নিয়মিত আয়োজন সংবাদ সংলাপে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আরাফাত। আমার সাথে আজকে আলোচনায় যোগ দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক জনাব সৌম্য রেজাউল করিম, এবং আমার সাথে আছেন দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান। প্রিয় দর্শক, প্রধান একটি সংবাদ হয়ে উঠে এসেছে যে সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন সাহেব আজকে দুদকে যে এটাকে জবানবন্দি তো বলা যাবে না, উনি জিজ্ঞাসাবাদের জন্য গেছেন, উনি যেখানে উনি আবার দাবি করেছেন যে কোনো দুর্নীতি হয়নি। এই বিষয়টি মানে এখনো আসলে একটি রেশ থেকেই গেছে। তো এই পুরো বিষয়টিকে আমরা একটু যদি সেপারেট করি, মানে কোন আঙ্গিক আলোচনাটা করব, একটি হচ্ছে যে দুর্নীতির অভিযোগ, একটি হচ্ছে যে পরবর্তীতে গভর্নমেন্টের স্ট্যান্ড, এবং সেই স্ট্যান্ড থেকে আবার একটু সরে যাওয়া, সবকিছু নিয়ে এক ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই দাবি বিষয়টি নিয়ে আপনাদের কি অভিমত? আবুল হোসেন সাহেব যেটি বলেছেন, নাইম ভাইকে শুরু না, আমার মনে হয় যে আবুল হোসেন সাহেব দাবি করেছেন, এখন আমাদের কাছে তো আসলে অন্যান্য তথ্যপত্র নেই। আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু দুর্নীতি সংগঠিত হয়ে যাওয়ার অভিযোগ কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকও করেনি। এটা দুর্নীতি ইচ্ছা প্রকাশ করা হয়েছে, ইন্টেনশন, এটাকেই এনাফ দুর্নীতি হিসেবে ধরা হচ্ছে। যে ওয়ার্ল্ড ব্যাংক আসলে সম্ভবত দুর্নীতি প্রিভেন্ট করার জন্য এক্সট্রা কশনারি অ্যাটেম্পট বা অ্যাকশন হিসেবে চেয়েছিল যে ওনাদেরকে যেন অফ রাখা হয়। আমার মনে হয় ব্যাপারটা এরকমই ছিল। দুর্নীতি হয়েছে তারাও বলে না, কিন্তু দুর্নীতি রিলেটেড কিছু কমিউনিকেশন হয়েছে, কারোর সাথে কারোর কথা হয়েছে, যত পরোক্ষই হোক এগুলি বলছে। এবং আমরা যে কানাডিয়ান মাউন্টেড পুলিশের যে আমরা মানে বিবরণ পাই, সেখানে বিষয় তো নাইম ভাই নিশ্চিত হয়েছে যে এসএনসি লাভালিন আর যাই হোক তারা কিছু টাকা কিছু ব্যক্তিকে দিয়েছে, রাইট। কারণ তাদের এন্ড থেকে কানাডিয়ান ল এর স্ট্যান্ডার্ডে তারা কিন্তু দুর্নীতি করেছে এবং যেটা স্বীকার করেছে। কারণ সেই টাকা কে নিয়েছে সেটা কিন্তু সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। আমি একটা কথা বলি, তাদের ল, তাদের স্ট্যান্ডার্ড, তাদের যে মানে আলামত যেটাকে যেভাবে গুরুত্ব দেয় তাদের প্রসেসে সেটা একরকম। আমি একটা অন্য প্রসঙ্গের কথা বলি। নূর চৌধুরী আমাদের কিন্তু একটা রেগুলার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তার সঙ্গের অন্যদের দণ্ড কার্যকর হয়েছে লিগাল প্রসেসের পুরো কমপ্লিশনের পর। সে কানাডার নাগরিকও না, বাংলাদেশের নাগরিক। সেখানে গিয়ে আশ্রয় নিয়ে কমপ্লিটলি এই মানে রেগুলার আইনে মানে অবিতর্কিত একটা বিচারের ভেতর দিয়ে তার যে সাজা, সেটার জন্য কানাডা কিন্তু বাংলাদেশের কাছে হস্তান্তর করছে না এই অজুহাতে যে তাদের স্ট্যান্ডার্ডে তারা এই যেটাকে বলে ফাঁসি বা মৃত্যুদণ্ডটা তারা পছন্দ করে না তাদের আইনে। চিন্তা করেন, আমাদের আইনে বিচার, তাদের আইনে পছন্দ না, এই জন্য বাংলাদেশের এখন নাগরিককেও কানাডা দিতে রাজি হয় না। এখন কানাডিয়ান মাউন্টেড পুলিশ তাদের রাষ্ট্রীয় আইনে যেটাকে সেন্সিটিভ ভাবে যেটা ধরবে, এটা এক্স্যাক্টলি আমাদেরকেও ধরতে হবে। এই বাধ্যবাধকতা সম্ভবত আইনি শাসনের নাই। বাট প্রশ্নটা হচ্ছে, আমরা যেহেতু আসলে একজনের কাছ থেকে লোন নিতে হবে, সে যদি কোনো কিছুতে অসন্তুষ্ট হয়, সেইটাকে সন্তুষ্ট করে তোলাটা হয়তো আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়। আমি একটা যেটি বলতে চাই, আমি রেজাউল ভাইয়ের ওপিনিয়ন নিব। এই যে অসন্তুষ্ট যদি হয় তাহলে তাকে আমাদের অফকোর্স তার রিকোয়ারমেন্ট মিট করতে হবে, চেষ্টা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দেখুন, যে দুর্নীতির বিষয়ে বলা হচ্ছে, সে দুর্নীতি করতে গেলে আমরা জিনিস খুব স্বাভাবিকভাবে বুঝি যে ইভ্যালুয়েশন কমিটিতে মন্ত্রীর এক ধরনের ইনফ্লুয়েন্স থাকতে হবে। অথচ আমরা দেখেছি ইভ্যালুয়েশন কমিটি ক্লিয়ারলি বলছে, জামিল রেজা চৌধুরী, ডক্টর আইনুন নিশা, যে এখানে এত স্ট্রাকচার্ড একটা সিস্টেম, এখানে কাউকে পাইয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং ওয়ার্ল্ড ব্যাংকও সুনির্দিষ্টভাবে কোনো তথ্যপত্র দিতে পারছে না, প্রচুর পরোক্ষ বিষয়গুলি তারা বলছে। এই জায়গায় দাঁড়িয়ে আরেকটি বিষয় যেটি, যে ওয়ার্ল্ড ব্যাংকে আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন দেশে তারা কিন্তু এই মানে বড় বড় দুর্নীতির সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রজেক্টকে ফান্ড করেছে, এবং এটা আমরা জানি, অনেক এক্সাম্পল দেওয়া যায়। কিন্তু এরকম ঠুনকো অভিযোগে এই যেইভাবে তারা প্রত্যাহার করলো, এটি কি শুধুমাত্র দুর্নীতির কারণেই? এর পেছনে আন্তর্জাতিক রাজনীতি থাকাটাই তো খুবই স্বাভাবিক, যেটা খুব পরিষ্কার হয়ে আলোচনা করি। অ্যাকচুয়ালি আপনি যদি বাংলাদেশের সাধারণভাবে শীর্ষস্থানীয় লোক, আমলা, তারপর রাজনীতিক, অধিকাংশরাই আলাপ আলোচনা করে যে এর পেছনে দুটো কারণ। প্রধান কারণ হচ্ছে ইউনূস, দ্বিতীয় কারণ হচ্ছে এই সরকারকে, এটাও একটা চাপের কৌশল হিসেবে যে এই বিরোধী দলের সাথে সমঝোতায় পৌঁছানোর জন্য সামগ্রিক চাপের, এটাও একটা চাপের অংশ।
তো যদি সেটাই কারণ হয়, যেটা সবাই আলোচনা করে, এত মানে এটা হচ্ছে যে বাংলাদেশের এমন কোন লোক নাই যে বলবে না যে ইউনূসের কারণেই পদ্মার ব্রিজের লোনটা হয়নি। দিস ইজ ওয়ান। আমি আবার একটু অ্যাড করতে চাই, রেজাল্ট ভাবে বলবেন। সেটা হচ্ছে দেখুন, ডক্টর ইউনূসকে নিয়ে যে ইস্যুসটা শুরু হলো, প্রাসঙ্গিকভাবে এটা নিয়ে আসতে হচ্ছে। গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণের টাকা ট্রান্সফারের যে বিষয়টি ডক্টর ইউনূসের এন্ড থেকে উনি ওনার পয়েন্ট অফ ভিউ থেকে দাবি করেছেন এটি সুরাহা হয়ে গেছে, গভর্নমেন্ট এটাকে ইনভেস্টিগেট করতে চেয়েছে। এবং আমরা জানি যে আমেরিকান বিভিন্ন কর্নার থেকে এই ইনভেস্টিগেশন যাতে না করা হয় এরকম একটা চাপ দেওয়া হচ্ছিল। সেই চাপটাকে যখন ডিফাই করা হলো, রিজেক্ট করা হলো, এবং এই বাংলাদেশের গভর্নমেন্ট, ইলেক্টেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট যখন এগিয়ে গেল এটা নিয়ে, তখন শুধুমাত্র পদ্মা সেতু বাতিল করার, ইট ইজ নট অনলি দ্য ওনলি ওয়ান ইনস্টেন্স, তারা আরও অনেকগুলি প্রজেক্ট বাতিল করেছে। প্রাইভেট সেক্টরে বিদ্যুৎ খাতে যে প্রজেক্টে তারা নিজেরা পিছিয়ে লেগে থেকে ফান্ড করতে চেয়েছে সেটা তারা বাতিল করেছে। $1 বিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংকের একটি ক্যাশ বাজেট সাপোর্ট বাংলাদেশকে দেওয়ার কথা ছিল, সেটা কমপ্লিট 2011 এপ্রিল মাসে তারা বাতিল করেছে। IMF এর যে $1 বিলিয়ন যে সাপোর্ট যেটা আমাদের দেওয়ার কথা ছিল, সেটা আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে যে একটা টানাপোড়েন পড়লো, তখন তারা $1 বিলিয়ন একেবারে না দিয়ে, যাতে বাংলাদেশ মধুচন্দ্রিমা করতে না পারে, তার স্ট্যাগার্ড পেমেন্টে $300 মিলিয়ন কোনো রকমে ওই ক্রাইসিস উত্তরে যাতে যেতে পারে সেই জন্য। তারপরে আবার নতুন করে দেখুন এই গার্মেন্টস নিয়ে আবার তারা নতুন কথা বলছে। এবং আমি রিসেন্টলি যেটা শুনেছি যে আমেরিকাতে তো আমাদের আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস নাই, যেটা ইউরোপে আছে, কিন্তু কিছু প্রিভিলেজ আমরা পাই। সে প্রিভিলেজ আবার পাবো কিনা, আমরা যোগ্যতা রাখি কিনা রিভিউ করার জন্য আবার তারা কিন্তু তাদের USTR, ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, তাদের একটা বডি আছে, সেখানে পাঠিয়েছে। এবং আমিনুলকে নিয়ে, আমিনুল নামটা, সেটাকে নিয়ে যে ইস্যুসটা আবার নতুন করে উঠাচ্ছে। এবং তারা কি বলছে যে বাংলা কাদেরকে অ্যাকিউজ করতে যাচ্ছে, তারা দেখেন ইন্ডিকেশনস হচ্ছে ইন্টেলিজেন্স, র্যাব, মানে এদের এগেনস্টে আপনার সরকারকে অবস্থান নিতে হবে তাদের প্রেসারে যদি আপনি যান। তো বড় ধরনের একটা দেখেন, এটা কিন্তু একটা আবহ যে থেকে আমরা যেটা বুঝতে পারছি, এই জায়গায় জাতিগতভাবে আমাদের কি অবস্থান হওয়া উচিত, রেজলভার কাছ থেকে শুনে এসে দেখুন, আমার প্রথম কথাটা হলো সারা বিশ্বের উপর মোড়লিপনা করার অভ্যাস যাদের আছে, তারা কিন্তু অন্যান্য দেশের উপরে যে জ্ঞান বিতরণ করার চেষ্টা করেন, নিজেদের জীবনে কতটা এক্সারসাইজ করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে 71 সনে সারা দুনিয়ার মানুষ জানে, আমেরিকার মানুষরা সবাই আমাদের পক্ষে দাঁড়ালো যখন গণহত্যা চললো, ধর্ষণ চললো, ঘর বাড়ি ধ্বংস চললো। তখনও কিন্তু আমেরিকা এই গণহত্যা, এই নৃশংস বর্বরচিত ঘটনার বিপক্ষে অবস্থান নিলেন। আমেরিকান গভর্নমেন্ট, জনগণ যদি আমাদের, আমি বলছি জনগণ আমাদের পক্ষে ছিল, পলিসি মেকাররা কি ছিল। এক্স্যাক্টলি। আপনি তার পরবর্তীতে দেখবেন সারা বিশ্বের সঙ্গে রাজনীতির একটি পরিমণ্ডলে বঙ্গবন্ধু একটা কনসেপ্টে বিশ্বাস করতেন যে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ক্রমান্বয় হোক, সেটার ভিন্ন ধরনের একটি ব্যবস্থা। এটায় তারা অখুশি হলেন। অখুশি হওয়ার পর নানাভাবে যে পরিস্থিতিটা সৃষ্টি করেছিলেন এটা কারু অজানা না। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা যারা করেন তারা কিভাবে আশ্রয় প্রশ্রয় নেপথ্যে কারা ছিলেন, এটা কিন্তু রাগ ঢাকের মতো কোনো বিষয় এখন নেই, সবাই এই বিষয়গুলো জানে। বাংলাদেশের প্রতিষ্ঠার পরের থেকে এই দেশের ডেভেলপমেন্টে কি কন্ট্রিবিউশন আমেরিকার আছে? আমি যদি সিম্পল কোশ্চেনগুলো করি, সারা দুনিয়া অস্থিতিশীল করা ইসরায়েলের জন্য তাদের যে কন্ট্রিবিউশন আছে, বাংলাদেশের জন্য কি কন্ট্রিবিউশন তারা আছে? খুব সহজ সরল কথা, আমি সোজা সাপটা কথা বলতে বিশ্বাস করি। গ্রামীণ ব্যাংককে কেন্দ্র করে বিষয়টা নয়, বিষয়টা হলো তাদের পছন্দ অপছন্দ যেখানে আছে। আপনি যে কয়েকটা উদাহরণ বলেন, আমি ধরে নিই পদ্মা সেতুতে যদি দুর্নীতির কোনো বিষয় থেকে থাকে, যদিও সেগুলো প্রমাণিত হয়নি, বাকি প্রজেক্টগুলো ক্যান্সেল করার নেপথ্যে কি থাকতে পারে? এবং যখনই রাষ্ট্রীয় কোনো সফরে আমেরিকার কোনো ব্যক্তি বাংলাদেশে আসেন, রাষ্ট্র ক্ষমতার কেউ এসে প্রথম নেমেই তাদের বন্ধুদের খোঁজটা, ইউনূস সাহেব কোথায়, গ্রামীণ ব্যাংকের কি হলো, আসছে রাষ্ট্রীয় সফরে প্রাইভেট একটি ব্যক্তিকে নিয়ে তারা মাতামাতি করাটা। এবং তাদের পক্ষ থেকে তাদের কংগ্রেসম্যান অন্যান্যদের যে ভূমিকাটা বিভিন্ন সময়, সবকিছু মিলে একটা জিনিস খুব পরিষ্কার, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র স্বকীয়তার সঙ্গে দাঁড়িয়ে থাকুক, এটা খুব বেশি পছন্দ তাদের হয় না। তারা যদি, আপনি বললেন আমিনুলের মৃত্যুকে ঘিরে তারা ইন্টেলিজেন্স অন্যদের বিরুদ্ধে অভিযোগ আনে, আমিনুলের আমাদেরকে কোন জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে সেটা বলছি আমিনুলের বিরুদ্ধে, কিন্তু তারা যখন পানামার থেকে জেনারেল নরিয়েগাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে সেটা অপরাধ হয় না। তারা যখন যত খারাপই হোক গাদ্দাফিকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় তারা সম্পৃক্ত থাকে, অসুবিধা হয় না। যখন ইরাকের সাদ্দামকে যখন তারা হত্যা করে, এটা নিয়ে সমস্যা হয় না। আফগানিস্তানে, পাকিস্তানে
যখন তখন তারা বোমা হামলা করে মানুষ মেরে ফেলতেছে, এটা নিয়ে কোনো মানবাধিকারের প্রশ্ন না। আলোচনা হয় আমিনুলের ব্যাপার নিয়ে, অবশ্যই আমিনুলের ব্যাপার নিয়ে আমি কনসার্ন, আমার সহানুভূতি আছে, কিন্তু সামগ্রিক বিষয়গুলো লক্ষ্য করলে দেখা যাবে যে তাদের পছন্দের কেউ যদি না থেকে থাকে তাদের উপর চাপ সৃষ্টি কিভাবে করা যায়। আর নেপথ্যে যে ব্যক্তিটি আছে, আমি নাইম ভাইয়ের সঙ্গে পরিপূর্ণভাবে একমত। বাংলাদেশের এমন কোনো লোক নাই, কেউ জেনে শুনে স্বীকার করে না আর কেউ জেনে শুনে স্বীকার করে, এমন কোনো লোক নেই যে সে বিশ্বাস করে না যে ঘটনাটি ইউনূস সাহেব ঘটাইতেছে। ইউনূস সাহেবের পরবর্তীতে ইনভেস্টিগেশনের বিষয়টি নিয়ে তারা যে সোচ্চার হয়েছে, ইনভেস্টিগেশন হলে সমস্যাটা কোথায়? যে কোনো ব্যাপারে ইনভেস্টিগেশন হতে পারে, কেউই তো আইনের ঊর্ধ্ব না। আমাদের দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, সংবিধানে বলা হয়েছে নোবডি ইজ অ্যাবভ দি ল। ইউনূস সাহেবকে আলাদা কোনো স্পেশাল কনসেশন পাওয়ার কোনো বিধান আছে? ইউনূস সাহেব ব্যাপারে যদি তদন্ত হয়, অসুবিধাটা কি? তদন্তে যদি তিনি নির্দোষ সাব্যস্ত হন তাহলে তার অবস্থানটা তো আরো সংহত হয়। নোবেল পুরস্কার প্রাপ্ত ইউনূস সাহেবের প্রতি শ্রদ্ধা মানুষের আরো বেড়ে যাবে। কিন্তু তদন্তই হতে পারবে না এই কথা যখন বলেন, তখনই কিন্তু মনে হয় যে তদন্ত হলে তাহলে আলাদা কিছু বেরিয়ে আসবে কিনা। পিপলস পারসেপশন যেটা, সেটা কিন্তু ভিন্ন খাতে চলে যেতে পারে। সামগ্রিকভাবে আমার মনে হয় রাফাত, যে এই পদ্মা সেতু নিয়ে তাদের কথা বলেন, অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন, লক্ষ্য তাদের অন্য জায়গা, উপলক্ষ এইগুলি। এক্স্যাক্টলি, আমি মানে চমৎকারভাবে আপনি বলেছেন। আমরা বিরতিতে যাব, তার আগে যেটি বলতে চাই, আমার অভিযোগ আমেরিকাকে নিয়ে না, তারা তাদের স্বার্থে তাদের মতো রাজনীতিটা করছে। বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করছে কিছু মানুষ বিভিন্নভাবে। আমরা এখানে আমাদের ঐক্য প্রতিষ্ঠা কেন করতে পারছি না? দেশীয় স্বার্থে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে। দেখুন, এখানে আমি একটা জিনিস আপনাকে সাপ্লিমেন্ট করি। কালকে একজন লোকে বলছে, আমি একটা টেলিভিশন চ্যানেল ছিলাম, বলছে মানুষ কিছু লোকে হাহাকার করতেছে। তার একজন বললে হ্যাঁ, হাহাকার তো করবে, কারণ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আছে, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে, বিদ্যুতের সেই অবস্থা নাই, শিক্ষায় ডেভেলপমেন্ট, তাহলে হাহাকার কেন? আর একজন বলে হাহাকার আছে, আয় হ্যাঁ রে ক্ষমতার বাইরে আমরা বসে আছি, আয় হ্যাঁ রে আমাদের সঙ্গীদের জেল হয়ে যাচ্ছে। এরকম ভাবে কিছু লোকদের আর্তনাদ, কিছু লোকদের আকাঙ্ক্ষা, বিষয়টা ওরকম আছে না। ধন্যবাদ। আমরা সেটি আসলে ওই জায়গায় থাকিনি। তারা প্রত্যেকটা জায়গাতে ডিফারেন্স দেখাতে দেখাতে তারা আসলেই যতভাবে পারে এই গভর্নমেন্টকে এক ধরনের প্রেশারের মধ্যে রাখার জন্য যা যা করা লাগে। আপনি যে আমি শুধু একটা প্রসঙ্গে একটু বলি যে ইউনুস সেন্টার কয়েকদিন আগে আমাদের পত্রিকা সহ অনেক পত্রিকা ছাপা হয়েছে, তারা একটা ক্লারিফিকেশন দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা তদন্তের বিরোধী না, কিন্তু যেহেতু এই তদন্ত নিয়ে সরকার অনেক লোকজনের বক্তব্য সন্দিহান, তারা রেফার করেছে প্রাইম মিনিস্টার বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলেছেন, যার ফলশ্রুতিতে তারা মনে করতেছে যে এটার উদ্দেশ্য এবং এটা ঠিক হবে কিনা, এটা উদ্দেশ্যমূলক ব্যাপার। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে হিলারি ক্লিনটন যে এই কথাটা বলেন, হিলারি ক্লিনটন তার স্বামী যখন সিটিং আমেরিকান প্রেসিডেন্ট, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ, সেই মানুষটার বিরুদ্ধে কেনেথ স্টার সেই একটা মেয়ের সাথে কি সম্পর্কের জন্য ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি, এটাও কিন্তু সবাই তখন জানতো এবং বলতো যে এটাও রিপাবলিকানদের একটা উদ্দেশ্যমূলক একটা চেষ্টা প্রেসিডেন্টকে ইয়ে করার জন্য, অসম্মানিত করার জন্য, জনপ্রিয়তা কমানোর জন্য। কিন্তু তিনি কি সেই ন্যাক্কারজনক লাইভ টেলিকাস্ট হওয়া জিজ্ঞাসাবাদ অ্যাভয়েড করতে পেরেছিলেন? পৃথিবীর ইতিহাসে কোন সিটিং প্রেসিডেন্টকে এইভাবে জিজ্ঞাসাবাদ করা হয়? তো হিলারি ক্লিনটন তার স্বামীর মতো শক্তিশালী লোকটাকে যে ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদ থেকে বাঁচাতে পারেন নাই। ডক্টর ইউনূসের ব্যাপারে এই ইনভেস্টিগেশন তো আল্লাদি ইনভেস্টিগেশন, তাকে তো সার করে যেভাবে বিনীতভাবে তথ্যপত্র জানতে চাওয়া হয়, আমি তো মনে করি তাকে ডিউর চাইতেও বেশি রেসপেক্ট করে ইনভেস্টিগেশন হচ্ছে। এবং আমি এটাও বলি, ইনভেস্টিগেশনে যদি সত্যি সত্যি সরকারের কোনো অসৎ উদ্দেশ্যের প্রতিফলন থাকে, আমরা কি সেটা বুঝবো না? সারা দুনিয়ার মানুষকে। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে অতটুকু কথার মধ্যে আমি একটা যুক্তি খুঁজে পাই। আমি নিজে ওই প্রশ্নগুলি পড়েছি গ্রামীণ সেন্টার থেকে যেগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে, যে যেহেতু প্রধানমন্ত্রী বিভিন্ন পর্যায়ে কিছু কটূক্তি করেছেন, এটা তো ফ্যাক্ট করেছেন, এটা আমরা অস্বীকার করব না, যার ফলশ্রুতিতে তাদের একটা সন্দেহ দেখা দিয়েছে যে হয়তো উদ্দেশ্য প্রণোদিত হচ্ছে। সন্দেহ দেখা দেওয়াটার মধ্যে কোনো ভুল আছে বলে আমি মনে করি না পার্সোনালি, আমাকে যে যাই মনে করুন। কিন্তু একই সাথে তার অর্থ এটা হতে পারে যে ইনভেস্টিগেশন এই কারণে হবে না। আমি যেটা রাদার মনে করি যে ইনভেস্টিগেশন হওয়া উচিত, হওয়ার পরে সেখানে যদি কোনো ব্যত্যয় থাকে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ধরনের ম্যানিপুলেশন থাকে, সেটি আইডেন্টিফাই করে এক্সপোজ করা এবং সেটা বোঝাও যাবে। তো আমি কিন্তু এক্স্যাক্টলি এটাই বলেছি যে আমেরিকানরাও তখন বুঝেছিল যে এটা উদ্দেশ্যমূলক, কিন্তু তারা তদন্ত বা জিজ্ঞাসাবাদকে অ্যাভয়েড করতে পারে নাই। এখানেও সেটা করা যাবে না, কিন্তু তারপরে রিপোর্ট দেখলেই বোঝা যাবে যে এটা ম্যানিপুলেশন হয়েছে কিনা, উদ্দেশ্যমূলকভাবে কারসাজি করা হয়েছে কিনা, এবং তখন আমরাও নিশ্চুপ থাকবো না। আমরা এটা হতে দেবো কেন? এখানে আমি এই সব কথা সূত্র ধরে একটি বিষয় নিয়ে আনতে চাই যে একটি খবর গণমাধ্যমে আসলে আমরা খবরের
পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গ দরকার নেই, সাবস্ট্যান্সিয়াল ইনফরমেশন নেওয়ার আগেই খুবই ভাষা কিছু ইনফরমেশন বেস করে একটা কনক্লুশন দাঁড় করে ফেলি খুবই অল্প সময়ের মধ্যে, যে কোনো বিষয় নিয়ে। মানে একটা একাডেমিক ডিবেট বা ডিসকোর্স যেটা, সেই ধরনের বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অনুপস্থিত দেখছি যে কোনো বিষয় নিয়ে, এবং এক ধরনের পাল্টাপাল্টি দোষারোপের এই জায়গা আপনার কি মনে হয়? মানে গণমাধ্যমে যদি এই ধরনের প্র্যাকটিসটা এই স্পেশালি যে ডিসকাশন শোগুলোর মধ্যে তৈরি হয়ে যায়, এখানে আমাদের কিছুটা কাজ করার আছে কিনা? কাজ করার তো অবশ্যই আছে। আমাদের এখানে তো মিডিয়া ওয়াচ বলতে কোনো ব্যবস্থা নাই। আমাদের মিডিয়ার ব্যাপারে কেউ এগ্রিভড হলে যাওয়ার জায়গা নাই। প্রেস কাউন্সিলের কথা বলা হয়, কিন্তু ওইখানে যাওয়ার চাইতে না যাওয়াটা অনেক। আপনি যদি নিজেই গণমাধ্যমে আছেন, আমার মনে হয় আপনার জন্য অনেক সেফ এই বিষয়গুলো আলোচনা করা সেফ, এবং আমাদের একটা চর্চাও আছে। আমরা মিডিয়া ওয়াচ নামে একটা ম্যাগাজিন করার চেষ্টা করতাম, এটা খুবই হাম্বল ওয়েতে নিজেদের কিছু সেলফ ক্রিটিসিজম তুলে ধরে আনা, কিন্তু দিস ইজ নট এনাফ। আমাদের আসলে আরো ইনস্টিটিউশনালাইজ করা উচিত এই ক্রিটিসিজম, মনিটরিং, এবং এগুলি নিয়ে এক ধরনের অম্বুডসম্যানের চর্চা শুরু করা। আমরা যদি মিডিয়া অম্বুডসম্যান এখানে এস্টাবলিশ করতে পারি, তাও মানুষ কিন্তু যেতে পারবে মিডিয়া অ্যাক্সেস। চমৎকারভাবে বলছেন রেজাল ভাই। দেখেন, একটা জিনিস আমি দেখেছি যে আপনি যখন একটি বিষয়ে তথ্য উপাত্ত এনে আপনি যখন যুক্তি হাজির করবেন, তখন এর বিপক্ষে যিনি থাকেন অনেক ক্ষেত্রে বলেন এই অঙ্ক দিয়ে তথ্য উপাত্ত দিয়ে তো কিছু হবে না, আসল বাস্তবতা কি, এই বলে আরেকটি কথা মন গড়া কথা বললেন। এই যে দায়িত্ব না নিয়ে কথা বলার যে জায়গাটি, এখানে আপনার কি মনে হয় এখানে দায়িত্বশীলতার জায়গাটা আমরা কিভাবে অব্লিগেট করতে পারি, স্পেশালি যারা পাবলিক ডোমেনে কথা বলছেন? মানে আপনি যেহেতু আইনের মানুষ, দেখুন, আমাদের দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সংবিধানে নাগরিকের বাক স্বাধীনতার অধিকার দেয় অবশ্যই, কিন্তু বাক স্বাধীনতার অর্থ এই নয় যে আমার যা ইচ্ছে মনে হলো সেভাবে আমি কিভাবে নাইমুল ইসলাম খানকে মেলাইন করা যাবে, হ্যারাস, হিউমিলেট করা যাবে, এই অথরিটি কিন্তু কনস্টিটিউশন কোনো নাগরিককে দেয়নি। আর কথা যখন বলবো তখন আমাকে দায়িত্ব নিয়ে বলতে হবে। আপনি যখন তথ্যপত্র দিয়ে বলবেন, আমি তখন বলবো সব বাদ দেন, আসল কথা আসেন। আরে আসলটা কি হাইপোথিক্যাল? আসলটা কি আমি চিৎকার করে কথা বললাম এইটা? আসলটা কি আমি যত মিথ্যা কথা যত বারবার বলে ঝগড়াটে অবস্থান সৃষ্টি করতে পারলাম সেটা? আসল কথা ওটাই, তথ্যপত্রের সঙ্গে সম্মিলন করতে কথা সেইটি। কিন্তু অনেকে বলে রাখেন ওগুলো গ্রামেটিক্যাল। আমি মাঝে দেখলাম দুইজন মহিলা সংসদ সদস্যকে জিল্লুর রহমান সাহেব একটা প্রোগ্রামে নিয়ে গেছেন। ইউনিভার্সিটি ছাত্ররা একজনকে বললেন যে আপনি তো ঝগড়াটে, যত প্রোগ্রাম দিয়ে ঝগড়া করেন। সে বললেন যে ঝগড়া না, এটা ডিবেট করা। এখন ঝগড়াকে যে ডিবেটের সঙ্গে এক জায়গায় নিয়ে আসে। আমরা যারা বিভিন্ন সময় গণমাধ্যমে কথা বলি, তারা অনেকেই জেনে শুনেও উল্টা কাজটা করি। এটাকে আমি সহজ সরল ভাষায় বলতে পারি, জ্ঞান পাপীর কাজ করি। আত্মচেতনা বোধের সঙ্গে, নিজের বিবেকের সঙ্গে আমরা প্রতারণা করি। কারো না কারো ইন্টারেস্টে কিভাবে আরেকজনকে মেলাইন করব, কিভাবে আরেকজনকে উপরে উঠাবো, এটা হতে পারে না। বাইরের কিন্তু অনেক লোক আছে, তার সংখ্যা আর খুব কম হলেও তারা কিন্তু মনে করে এই লোকটা একটি জ্ঞান পাপী, এই লোকটা জ্ঞাতসারে মিথ্যা কথা বলে। আমি যেমন একটি উদাহরণ নিয়ে আসি, আজকে আমাদের প্রধান সংবাদেও ছিল হলমার্কের যে কেলেঙ্কারি বিষয়টি। একটি খবরে আমরা দেখলাম যে বলা হচ্ছে যে এটা লুট করে নেওয়া হয়েছে। লুট বলতে আমরা যেটা বুঝি ডাকাতি করা, যা মেটাফরিক অর্থে বলা হতে পারে, কিন্তু আমরা যেটা বেসিকলি জানি এখানে যেটা হয়েছে লোন, মানে যে এলসির যে প্রক্রিয়া, তার মধ্যে এক ধরনের শিথিলতার সুযোগ নিয়ে, এবং অবশ্যই এখানে দুর্নীতির স্কোপ ছিল। তার মধ্যে এই স্কেলে বাংলাদেশে আসলে এটা নজিরবিহীন। মানে এটা সত্যি কথা বলতে আমরা এটা আনঅ্যাকসেপ্টেবল অ্যান্ড আনএথিক্যাল। কিন্তু এটাকে আমরা কিভাবে দেখবো আসলে? এটা কি গভর্নমেন্ট ভিকটিম নাকি গভর্নমেন্ট করেছে? মানে এটা নিয়েও একটা পলিটিসাইজ করা, মানে পৃথিবীর অন্যান্য দেশে এরকম স্ক্যাম হলে গভর্নমেন্টের পেছন দিকে মানুষ দাঁড়াতে চায়, যাতে যারা ভিকটিমাইজ করছে তাদের বিপক্ষে একটা ফাইট করা যায়। এটা ডিটেক্ট করেছে তো গভর্নমেন্ট এজেন্সি, এবং এটা নিয়ে তদন্ত করছে গভর্নমেন্ট। তো বিষয়টি এইভাবে আমরা, বা ধরেন একজনের নাম একটু আসলো কোনো একটা পর্যায়ে, তাকে আমরা ওখানে একই শোতে বসে বিচার করে রায় দিয়ে শাস্তিও দিয়ে দিচ্ছি। মানে এই বিষয়গুলি মানে কিভাবে আমরা গণতন্ত্রের যে এই লিমিটেশনস গুলো, এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? আমি প্রথমেই বলবো, আমি টেলিভিশনে দেখলাম যে সোনালী ব্যাংকের একজন সরকার মনোনীত ডিরেক্টর কাসেম হুমায়ুন, উনিও সাংবাদিক এবং আমার আত্মীয় হন সম্পর্কে। উনি বললেন যে, আমি খুব অবাক হলাম যে উনি কোন দায়িত্বে, কোথা থেকে অনুমোদিত হয়ে এই কথাটা বললেন যে এই হলমার্কের এমডি বলেছে যে আমার 20 গুণ সম্পত্তি আছে, সুতরাং তারা একটা চিঠি ইস্যু করেছে, নাকি চিঠি ইস্যু করবে 50% টাকা 15 দিনের মধ্যে দিতে হবে। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো কিছু হয় না। এই যে কোনো একটা ব্যাংকিং একটা অত্যন্ত প্রফেশনাল
সাবজেক্ট, যেটাতে সিদ্ধান্ত নিতে হয় অনেক কিছু চিন্তা ভাবনা করে, অনেক প্রোজ এন্ড কনস আছে। এটা এত সিম্পল ব্যাপার না, কেউ আইসা সঙ্গে সঙ্গে মিডিয়ার সামনে এটা বলে দিবে সেটা বলে দিবে। দিস ইজ নট মিয়ার ওই লোকাল গভর্নমেন্ট পলিটিক্স, যে এখানে একটা খামখেয়ালি করে ইউনিয়ন পরিষদের রাজনীতি না, খামখেয়ালি করার কিছু নাই, কোনো সুযোগ নাই। তারপরে কথাটা হলো যে এখানে আপনি যেরকম বলেছেন, আমি আরো দৃঢ়তার সাথে আপনার কথাটাই বলবো যে এখানে অনিয়ম হয়েছে, এখানে আইনের লঙ্ঘন হয়েছে, এখানে খামখেয়ালি হয়েছে, এবং এটা চলতে দেওয়া যায় না। এর জন্য আমি বলবো যে এটা ধরা পড়েছে, কিন্তু বলা হয়ে থাকে যে বিভিন্ন ব্যাংক মিলিয়ে প্রায় 8 থেকে 10,000 কোটি টাকা এইরকম অনিয়ম হয়ে আছে। আমি মনে করি জাতীয় পর্যায়ে একটা ইমিডিয়েটলি কমিটি করা উচিত, যারা এই সব ব্যাংকের এগুলি বের করবে এবং এর জন্য দ্রুত এই লুপহোলগুলি বন্ধ করার, যে কারণে এটা হতে পারে সবগুলি বন্ধ করার জন্য জরুরি ভিত্তিতে একটা সংস্কার, মানে আইনের সংস্কার, বিধিবিধানের সংস্কার করা উচিত। এটা একটা। অন্য সাইডে ব্যাংকের, সোনালী ব্যাংকের যে টাকাগুলি এখানে মানে আমি বলবো অনিয়মের ভিতর দিয়ে তাদের হাত থেকে বেরিয়ে গেছে, ব্যাংকের প্রথম কাজ কিন্তু এই টাকাগুলির নিরাপত্তা বিধানের জন্য ব্যবস্থা করা। কি করা? ওই যিনি ক্লায়েন্ট এই টাকাগুলি নিয়েছেন তাকে ধরে প্রভাবিত করে বুঝিয়ে তার কাছ থেকে ওই মর্টগেজ আদায় করা, যাতে টাকাটা প্রথমে সেফ হয়। তারপরে চেষ্টা করা উচিত যতটুকু ক্যাশ তার কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব নেওয়া যায় এবং বাকিটা রিশিডিউলিং করে রিকভারির ব্যবস্থা করা। তারপরে আসবে যে এর মধ্যে ক্রিমিনাল অফেন্সেস যেগুলি করা হয়েছে সেগুলি ধীরে সুস্থে ফ্রেম করে তার বিরুদ্ধে চার্জেস আনা। ইন দি মিন টাইম একটা কথা মনে রাখতে হবে, এই হলমার্ক গ্রুপের ইন্ডাস্ট্রি আছে, যে কেউ গিয়ে দেখতে পারে, আমরাও দেখেছি, সেখানে প্রায় 40,000 লোক কাজ করে। তাদের যদি লাইফলাইন, যেটা বৈধ ট্রানজাকশন ব্যাংকের সাথে তাদের রাখার কথা, সেটা বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে সেই 40,000 কর্মচারীর যে কোনো সময় তাদের চাকরিচ্যুতি হবে বা এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে কি হবে? তারা কোথায় যাবে? 40,000 ফ্যামিলি। আমরা দুর্নীতির কথা চিন্তা করব, অর্থনীতির কথা চিন্তা করব না? আমাদের অর্থনীতিতে কি ইম্প্যাক্ট রাখবে? এই হলমার্ক গ্রুপ কিন্তু বাটেক্সপোতে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারও পেয়েছে এক্সপোর্ট পারফরমেন্সের জন্য। তাদের এক্সপোর্ট পারফরমেন্স আছে, আমি তাদের ডকুমেন্টস থেকে দেখেছি বিদেশের সেরা 17-18টা দেশে, পাশ্চাত্য দেশে তাদের রপ্তানি হয়, 20-22টা বড় বড় কোম্পানির সাথে তাদের ব্যবসা, 40,000 কর্মচারী, 20 কোটি টাকা তাদের স্যালারি আসে। এরকম একটা কোম্পানি আপনি লাইফলাইন কেটে দিয়ে বন্ধ করে দিলে 40,000 লোকের দায় দায়িত্ব কে নেবে? এই যে ইকোনমিক ইমপ্লিকেশন, সেটা তো মাথায় রাখতে হবে। আমি মনে করি তাদেরকে আমাদেরকে নজরদারির মধ্যে রাখতে হবে। আমাদেরকে দেখতে হবে এই টাকা লন্ডারিং হয়ে বিদেশে চলে গেছে কিনা। আমাদেরকে দেখতে হবে এই টাকাটা সম্ভবত এক খাতে ব্যবহার, যে খাতের জন্য নেওয়া ওই খাতে ব্যবহার না করে সে হয়তো জমি কিনেছে, নয়তো বিল্ডিং করেছে, কিন্তু এটা সম্পদে পরিণত হয়ে আছে কিনা। যদি দেখি যে তা আছে, আমরা এটা রিকভারের জন্য ব্যবস্থা করতে পারবো। প্যানিক করা আসলে এই যে মিডিয়াতে, গণমাধ্যমে বিভিন্ন ধরনের চটকদার বক্তব্যের মধ্যে এসে মানে এমন কোন হটকারী ডিসিশন না নিয়ে খুবই ব্যালেন্সড, ঠান্ডা মাথায় এমন কিছু প্রফেশনাল সিদ্ধান্ত, যাতে করে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত না হয়, দেশ ক্ষতিগ্রস্ত না হয়, সাধারণ মানুষ যারা এটাতে এমপ্লয়মেন্টের সাথে সম্পৃক্ত তারাও ক্ষতিগ্রস্ত না হয়। তো এই যে মানে গুড সেন্স প্রিভেল করার যে বিষয়টা, এই গুড সেন্স প্রিভেল হয় না কেন, একটা প্যানিক তৈরি করা হয়তো মিডিয়া এমন ভাবে হুলস্থুল শুরু করে সেন্সেস চলে যায়। আমি অবাক হই, ওই যে এই হলমার্ক গ্রুপের এমডি সাহেব যে হঠাৎ করে বলেছেন আমার 20 গুণ সম্পত্তি আছে, আমার মনে হয় এটা মিডিয়ার চাপে তার হয়তো বলার কথা ছিল যে 2 গুণ, এটা 20 গুণ হয়ে গেছে। তার তো এত সম্পত্তি থাকার কথা না, আমরা যেটুকু জানি। বাট দি পয়েন্ট ইজ যে এইরকম চাপাচাপির মধ্যে এইরকম সুস্থ মস্তিষ্কের কাজ করা যায় না। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এটা নিয়ে সাগর রুনি নিয়ে কিন্তু পুলিশ একটা মানে ভ্যালিড কথা বলে, কিন্তু যে আমরা ওই যে অকারেন্সের জায়গাটাকে রক্ষা করি না, তছনছ করে ফেলি, এটা কিন্তু করি। আসলে আমরা নাগরিক সচেতনতা নাই, পুলিশেরও সেখানে দায়িত্ব জ্ঞানহীনতা আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের এই তছনছের কারণে, আমাদের এবিউজ করার কারণে অনেক প্রমাণাদি নিশ্চয়ই নষ্ট হয়ে যায়। তো আমাদেরকে এইসব ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। মিডিয়াকেও বুঝতে হবে যে মিডিয়া যেন এমন কোনো ভূমিকা পালন না করে। এটা একটা ব্যাপার হতে পারে না, আমি এগ্রি উইথ ইউ যে এই হলমার্কের বিষয়টিকে ঘিরে এই যে বিভিন্ন পর্যায়ে আমরা দেখি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, ইভেন সেটি যদি ধরেন সরকারি ভাবে নিয়োগপ্রাপ্ত কোনো বিশেষ প্রভাবশালী ব্যক্তিবর্গের কারণেও এই ধরনের দুর্নীতির যে সুযোগ তৈরি করা, যাই হোক না কেন, একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটি ডেফিনেটলি এক্সপোজ হওয়া উচিত। এবং আমি আশা করবো যে গণমাধ্যম এটাকে চেজ করবে, এটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা দেখতে চাই। এবং এটা একটা শক্ত বিচারের মাধ্যমে শক্ত শাস্তির
একটি আমরা যেটা দেখতে চাই, যাতে করে ভবিষ্যতে কেউ এই ধরনের সাহস না বা পুনরাবৃত্তি না ঘটে, এবং যে কোনো স্কেলে এই ধরনের যে দুর্নীতিগুলি অনাদিকাল থেকে বাংলাদেশের বাস্তবতা হয়ে আসে সেগুলোর একটা এন্ড আমরা দেখতে চাই। এবং আমাদের এটা দেখতে হবে যে অনেকে যেমন বাংলাদেশ ব্যাংক মনে হয় যেন গা বাঁচানোর চেষ্টা করতেছে। আমি যে হিস্ট্রিটা দেখলাম, যেখানে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের ফেইলিওরও সীমাহীন। তারা 3 বছর আগের থেকেই জানে অনিয়ম, তারা কেন এটা কেয়ারফুলি মনিটর করে নাই তার ফলো আপ গুলি, এবং কেন গিয়ে গায়ে পড়ে তাদের বাধা সৃষ্টি করে নাই? ব্যাংকের তো সেরকম রেগুলেটরি পাওয়ার ছিল। বাংলাদেশ ব্যাংকই আবার কিন্তু এটা ডিটেক্ট করেছে। এক্স্যাক্টলি না। বাংলাদেশ ব্যাংক যে অ্যাকশনটা নিয়েছে এটা আসলে সোনালী ব্যাংকের ইনভেস্টিগেশনের প্রসেস। সোনালী ব্যাংকেই ইনস্টল করেছিল এটা ফাংশনাল অডিট। সেই ফাংশনাল অডিটের রিপোর্টেই 32 জন আইডেন্টিফাইড। এই 32 জনের বিরুদ্ধে কিন্তু সোনালী ব্যাংকই অ্যাকশন নিতে যাচ্ছিল। এই রিপোর্টটা যেই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের কাছে গেছে, তারা একটা যেটাকে বলে মানে বাজিমাত করার জন্য ওই রিপোর্টের সোনালী ব্যাংকের তদন্তে পাওয়া 32 জনকে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ দিয়ে দিয়েছে, নির্দেশনা দিয়ে দিয়েছে। সুতরাং এটা বাংলাদেশ ব্যাংকের তদন্ত থেকে প্রাপ্ত নয়। এটা একটা কনফিউশন তৈরি হয়েছে। সোনালী ব্যাংক কেন প্রটেস্ট করেন আমি জানি না, কিন্তু এটা আমরা কার্যত দেখেছি এটা আসলে সোনালী ব্যাংকের ইনভেস্টিগেশনের রেজাল্ট। যেভাবে আসুক সোফার আমরা সরকারকে বেশ তৎপর দেখছি এটাকে নিয়ে, এবং এই তৎপরতার মধ্যে যেটা আপনি বললেন এক ধরনের প্রফেশনালিজম থাকতে হবে। মানে হটকারী ভাবে এমন কিছু আনপ্রফেশনালি করা উচিত না, যাতে অন্যভাবে ক্ষতিগ্রস্ত আমরা রিকভার তো করতেই পারলাম না, শাস্তিও দিতে পারলাম না, অন্যান্য ভাবে ক্ষতিগ্রস্ত হলে এটা যাতে কোনোভাবে না হয়। রেজাউল ভাই আপনার কাছে আসবো। এখানে ছোট্ট একটা বিষয় আমি একটু বলি, সেটা হলো প্রেসের দায়িত্বশীলতা অনেক বেশি। আমি দেখলাম কিছু ডাইরেক্টরদের ছবি চেপে দিয়েছেন এবং ক্যাপশনটা এমন ভাবে করা যেগুলো চোর বা এগুলো দণ্ড হয়েছে। এখন বিষয়টা ইনভেস্টিগেশন করে না পাওয়ার পূর্বে, আমি আইন অঙ্গনের মানুষ হওয়ার কারণে বলছি, হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া হয় ভুয়া কাগজপত্র দিয়ে, পরে প্রপার্টিটাও তাদের না, যখন অকশন শুরু হয় তখন এই প্রপার্টির মূল মালিকরা কোর্টে গিয়ে বলে আমার সম্পত্তি কে বন্ধক রেখেছে। এভাবে টাকা কিন্তু এভাবে আত্মসাৎ হয়ে যাচ্ছে। কিন্তু পার্টিকুলারলি হলমার্কের ব্যাপারে লোন দেওয়ার প্রসেসটা ঠিক হয় নাই, অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, ট্রু। কিন্তু এমন নয় যে এই টাকাটা নেওয়ার পরেই বড় বড়রা যেভাবে গায়েব হয়ে যায়, রিশিডিউলের নামে টাকাটা যে আত্মসাৎ করে দেশের বাইরে পাচার করে বা অন্যত্র চলে যায়, যেটা নাইম ভাই বলছেন যে টাকাটা কোনো না কোনো খাতে তার ইনভেস্টমেন্ট হয়ে আছে কিনা, সেইটা কিন্তু এখানে আছে। আর ব্যাংকের ডাইরেক্টররা কতটুক তার জায়গা আছে, ডাইরেক্টর হিসেবে কোন পর্যায়টাকে তিনি অ্যাকশনে যেতে পারেন, তাদের বিরুদ্ধে একটি অভিযোগ এস্টাবলিশ না হওয়া পর্যন্ত। আমি 2-1 ডাইরেক্টরকে চিনি, সজ্জন মানুষ হিসাবে, অনেস্ট মানুষ হিসাবে, তাদের ছবি দেখলাম কত অসহায় অবস্থায় সার্ভিস দিতে যে অনেস্টির ভিতর থেকে চোরের মতো ছবিটি তাদের প্রথম পাতায় দিয়েছে। না, আমার ভয় অনেক বেশি দায়িত্বশীল না হলে মূল বিষয়টা কিন্তু কনভার্ট হয়ে অন্যদিকে চলে যেতে পারে। আসল দৃষ্টিটা কিন্তু অন্যদিকে ধাবিত হলে যে লক্ষ্যে এই ইনভেস্টিগেশনটা, রিকভারিটা, ডিসকভারিটা, এটা কিন্তু নস্যাৎ হয়ে যেতে পারে। দায়িত্বশীল আমাদের সকলেরই হওয়া উচিত। আমরা লাকি যে সোনালী ব্যাংকের এখন এমডি কিন্তু নিউলি অ্যাপয়েন্টেড, তার উপরে যেহেতু এই কালিমাটা নাই, উনি প্রফেশনালি ভালো হ্যান্ডেল করতে পারবেন। এই যে আউটগোয়িং বোর্ড যেটা সোনালী ব্যাংকের, সেটা চেয়ারম্যান সাহেব কিন্তু খুব লার্নেড লোক, ব্যাংকিং সেক্টরের খুব রেসপেক্টেড লোক। উনি দেশে বিদেশে প্রচুর কাজ করা, ওনার অনেক একাডেমিক ইন্টারেস্টও আছে ব্যাংকিং, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। এখন আমার যেটা মনে হয় যে এখানে ডেফিনেটলি বড় রকমের ব্যত্যয় হয়েছে। এইটা আপনি যেটা বলেছেন, এটা বললেন ব্যত্যয় আছে ব্যাপারে কোনো সন্দেহ নেই, বিশাল একটা সমুদ্র চুরি হয়েছে কোনো সন্দেহ নেই, এবং আমরা সবাই মিলে এটার বিপক্ষে একটি বড় ধরনের বিচার। আমি আবারও বলি, এটা চুরি হয় নাই, টাকাটা একটা বলতো যে আমি টাকাটা নিই নাই, তাই এটাকে চুরি বলবেন, লুট বলবেন। আমি রিফ্রেশ করি, থ্যাংক ইউ ফর কারেক্টিং মি। ধরেন চুরি বা লুট না বলে একটা বেআইনি কাজ হচ্ছে, অবৈধ প্রক্রিয়ায় টাকাটা সে নিয়েছে, এবং এটা যদি রিকভার করা না যায়, যদি তাহলে এটা চুরি হয়ে গেছে বা লুট বলা যেতে পারে, প্রোভাইডেড দ্যাট। যদি আমরা, আপনি যেটা বলছেন যে এই ভদ্রলোকের 40,000 এমপ্লয়ি আছে, তার মানে সম্পত্তি আছে, রিকভার করার রিয়েলিটি, তার 24,000 এমপ্লয়ি রিয়েলিটি। এক্সেলেন্ট। আচ্ছা, এইখানে থেকে রিকভার একটা সুযোগ আছে, কিন্তু আপনি আমাকে এটা বলেন যে একটি ইনভেস্টিগেশন থ্রু করে কিছু মানুষকে মানে আইডেন্টিফাই করার আগে ছবি ছেপে দেওয়ার বিষয়টি, না না, এটা তো মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে এটা অবিচার, দায়িত্বহীনের মতো কাজ করা হচ্ছে। আমি আরো একটা কথা বলি, অপ্রাসঙ্গিক হবে কিনা জানি না, ইনএডিকুয়েট ল। নাইম ভাই একটু আগে বলছেন, আপনি যদি রিমেডি চাইতে যান তাহলে যে ফোরাম আছে সেই ফোরামে গেলে সেখানে কিছুই পাওয়া যাবে না। প্রেস কাউন্সিলে আপনি ক্রিমিনাল কোর্টে গেলে
চিৎকার শুরু হয়ে যাবে যে দেখেন প্রেসম্যানদের বিরুদ্ধে বাক স্বাধীনতা হস্তক্ষেপ, কিন্তু বাক স্বাধীনতাটা অন্যের স্বাধীনতাকে ধ্বংস করে বাক স্বাধীনতার এক্সারসাইজ কেউ করতে পারেন। যেমন সৈয়দ মুদাসসির আলীর ব্যাপারে করা হয়েছে সেটা কিন্তু আমি ডেইলি স্টার, প্রথম আলো খুব ভালো করে পড়েছি, অন্যান্য পত্রিকায় পড়লাম। বিলিভ মি, সরাসরি কোনো অভিযোগই নাই। উনি কোথায় গিয়েছিলেন কাকতালীয় গুলি মিলাচ্ছে। আমার অবাক লাগে যে এইভাবে একটা ছবি টবি দিয়ে এত রিমোট একটা পসিবিলিটির এত বড় ট্রিটমেন্ট দিয়ে করা উচিত কিনা, বিশেষত বাংলাদেশের বেস্ট পসিবল নিউজ পেপারগুলির সেটা করা উচিত কিনা। এখানে একটা প্রাসঙ্গিকভাবে বলি, ডক্টর ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের নিজের টাকাকে গ্রামীণ কল্যাণে ট্রান্সফার করে আবার এটাকে ঋণ হিসেবে নিতে বাধ্য করলেন, এটা মাহফুজ আনামের ভাষায় এটা হলো ব্যাংকিং ইনোভেশন এবং মিয়ার টেকনিক্যালিটিস। ঠিক এর চাইতেও কিন্তু অনেক লঘু অপরাধ হলমার্কের, এটা আবার তাদের কাছে বড় রকম টাকা আত্মসাৎ। ধন্যবাদ আপনাদের দুজনকে, আমরা আসলে সময় অতিক্রম করে গেছি। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের আলোচনা শোনার জন্য। আমরা আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি।